কলিকাল কালটা তো বেশ ভালো, তবু আমি জীবনের যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি এই হাতের ভিতর পেয়েছি। পাইনি শুধু সেই মাস্টারের সুন্দরী স্ত্রী প্রতিমাকে, আমাকে 20 বছর ধরে যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তেই আমি আমার কচি মুরগির মাংসটা মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বস। তুই এখানে তোকে না আমি বাড়ির মধ্যে আসতে নিষেধ করেছি। জানি বস, আমি আপনার অফিসে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে না পেরে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দ্রপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি পিছনেও দুটো চোখ আছে। শালা সুরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে নতুন ওসি পাঠাই কোন সামনে। ওসব পরে চিন্তা করবেন বস। এখন ওই অফিসারের নাম করে আমি ভেদ নিয়ে গিয়েছিলাম। ভেদ তো নিলেই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। তারা তো বড় সাহস, তুই আমার লোক জেনেও। Yes, boss! আরো বলেছে আজ প্রথম দিন তাই শুধু তাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় দিন এই প্রস্তাব নিয়ে গেলে 6 মাস লকআপে বসবাস করতে হবে। ওই পিপিকার পাখা গজাই পরিবার করে এই ওনার বাচ্চাটার নাম কি? স্বাধীন দত্ত। সাধু। বস আমি তাহলে কিষানকে নিয়ে গিয়ে ওই শ্রমিক নেতার বোনটাকে তুলে নিয়ে আসবি। আর শোন, এই হুটহাট করে এই বাড়ির মধ্যে তুই আসবি না, কারণ তোর সঙ্গে আমার সমস্ত কথা হবে ওই অফিসে। কারণ আমি চাই বাড়িটা পবিত্র মন্দির হয়ে। থাক। কিন্তু বস মন মন্দিরটাই যেখানে অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটাকে পবিত্র রাখা অত সহজ কথা নয়। তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। আমি চলি স্যার। শালা সুরের বাচ্চা একটা গুন্ডা আমাকে জ্ঞান দিয়ে গেল। আরে দেবে নাই আর কেন? কারণ এটা তো কলিকাল, কালটা শালা মোটেই ভালো নয়। ভুলে গেলাম বাবা বিশাল, ওই কচি মুরগির মাংসটা তুই কাঁচামাল করে দিস না রে বাবা। ওরে হতো বাবার কথা একটু মনে রাখিস। হাই ড্যাডি, তুমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছো। তাতে কি হয়েছে রে মা, তাতে কি হয়েছে? তোমরা 3 ভাই বোনে বড় হয়েছ, এবার আমি পাগল এবার কি আর মারা গেলে বাড়ি ফিরে। না, কেন মরবে ড্যাডি? কেমন বয়স হয়েছে তোমার বলো? আর কেনই বা মরবে তুমি? অবশ্য তুমি ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো, কিন্তু তোমাদের ওই মা মারা যাবার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল, তাই তো? কিন্তু তোমার এই সন্ন্যাসীর জীবন, সারাটা জীবন তুমি একেবারে একাই কাটিয়ে দিলে। না, এটা তো আমার কর্তব্য। আর কি বার করতে পেরেছি বলো? কলিকাল রে মা, এই কালটা তো বেশ ভালো নয়। তাই আমার অনেক দায়িত্ব কর্তব্য আর আজও বাকি রয়ে গেছে রে মা। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে পালন করতে পারি কিনা মা, আমার মিষ্টি মা।
আমি চাই দুকুল ছাপানো প্লাবনে যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার প্রেমের বন্যায় ভাসতে ভাসতে হাহাকার করবে, তখন আমার জীবন ভরে থাকবে হাসি, আনন্দ আর গানে। আমার কাছে জীবন মানে অনলি মিষ্টি, রোমান্স অ্যান্ড এনজয়। ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, নাচ ধরে দুনিয়া আজ রাতে শুধু ছড়াবো, বাড়িয়ে দেবো দুনিয়া। এসো না, এসো না, আরো কাছে এসো না, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, থেকো না দূরে দুনিয়া আজ রাতে শুধু ছড়াবো, বাড়িয়ে দেবো দুনিয়া। এসো না, এসো না, আরো কাছে এসো না, এসো না, এসো না, আরো কাছে এসো না, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন। এখানে আছে শুধু ভালোবাসা, এখানে আছে শুধু প্রেমের নেশা, এখানে আছে শুধু ভালোবাসা, এখানে আছে শুধু প্রেমের নেশা। সেই নেশা নিয়ে কাছে এসো, সেই নেশা নিয়ে কাছে এসো, বাড়িয়ে দেবো দুনিয়া। এসো না, এসো না, আরো কাছে এসো না, এসো না, এসো না, আরো কাছে এসো না, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, ডান্সের তালে তালে প্রেমেরই যৌবন, থেকো না দূরে দুনিয়া আজ রাতে শুধু ছড়াবো, বাড়িয়ে দেবো দুনিয়া। একে ঘন্টা ঘুরিয়ে ফেলে ওরে বাবা রে, এটা বাড়ি না ওই কাটোয়ার উত্তরা সিনেমা হল? ওই যে দাদারা, আপনাদের সংসারে এরকম চলছে তো? কি বলছেন, চলেনি? কোনো চিন্তা করবেন না, খুব শীঘ্রই আরম্ভ হয়ে যাবে। এটা ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে আমার ভালো জায়গা দেখে কামড়ে দিবি, এই তো? আপনি তাহলে আমার মনের কথা বুঝতে পেরেছে। যাক বলুন, এত এই ঘন্টা বাজানোর কারণ কি? তার আগে বল, তুই আমার ঘরে কেন এসেছিস? না ও কথা, আমি হলাম সারের পিয়ে আর আপনার কেয়ারটেকার। তা আমি সবসময় আপনার পাশে পাশে থাকবো না তো থাকবে ওই বুড়োটা? ও আপনি যতই ইংরেজিতে গালাগালি দেন, আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবই। আর নলে ধরুন এই সেই দিনের মতন যদি কেউ আপনাকে ওই সামনাসামনি ধাক্কা মেরে দেয়, তাহলে ওই স্যারকে আমাকে আস্ত রাখবেন। শোন, এসব বাজে কথা রেখে আজ গাড়ি বার করতে বল, আমি নিজে ড্রাইভ করবো। সে কি, আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতে শুনে যাই। হাজার হোক নিরাপত্তা বলে কথা। শোন ঘন্টা, ছাগল চড়ানো আমার পেশাও নয় আর নেশাও নয়। তার মানে ওই আমি একটা ছাগল? তার চেয়েও নিদামি। যা গাড়ি বার করতে বল, নইলে আমি কিন্তু রেগে গেলে আমার ওই ভালো জায়গায় কামড়িয়ে দেবে। না, আমি তোর ঘরটাই
মুখে দেবো ইডিয়েট। কিন্তু আপনি ওই বিলিতি মেমসার হয়ে ওই বাস গাছে পেটনির কাজটা করবেন? ওই আমাদের গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েদের ওই পেটনি বলে ডাকা হয়। বলেন তো এবার থেকে আপনাকে আমি ওই পেটনি দিদিমণি বলেই ডাকি। আমি হচ্ছে মিস পামেলা, হাজারো যুবকের মনের মুখেরানি মিস পামেলা হয়ে থাকতে চাই। আমার কাজ হবে আমার যৌবনে নাগরদোলায় তুলিয়ে ওই পুরুষগুলোকে হতাশার নদীতে ভাসিয়ে দেওয়া। তারা যখন ভাসতে ভাসতে হাহাকার করবে তখন আমি বলবো আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমার কাছে কাছে সেই দিনে সেই প্রতি মিত্র যার বিবেকের একটা চাবুকের আঘাতে এই আমার মেমদিরি অহংকারী সব অহংকার একদিন না একদিন ভেঙে চূর্ণ হবে। ভেঙেছে আমার সব স্বপ্ন, আশা, ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার অতীত জীবনের কথা জানতে পেরে আমার প্রতি উদ্ভ্রান্তের মতো কোথায় যে ছুটে চলেছে আমি কিচ্ছু জানি না। তবে কি আমার অতীত জীবনের কথা আমি প্রতীককে জানিয়ে দিয়ে আমি ভুল করেছি? না না না, তা কি করে হবে, তা কি করে হবে? কারণ প্রতীক যে আজ বড় হয়ে গেছে, তাকেই তো নিতে হবে অন্যায়, অত্যাচার আর পাপাচারের হিসাব। আজ আমার প্রতীককে হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, আর পাপাচারের বিরুদ্ধে ধর্মের প্রতীক। আমার মাথাটা যেন কেমন করছে, দুশ্চিন্তার জমাট বাঁধা পাহাড়ে কান্না ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। আমি আর পারছি না, অবসাদে আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার কথা ঘুরছে, আমার মাথাটা ঘুরছে। কে 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 তুমি? তুমি আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয়, বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে বসে মায়ের হাত পার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তাহলে কি আমি ভুল করেছি? এই প্রশ্নের উত্তর আমি নয় দেবে ওই ভবিষ্যৎ
ছেলে ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। এটা তো সব বাবা মায়ের মতো আমিও কিন্তু কি ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে রণের উপযুক্ত করে তৈরি করেছে। আমি বাপে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণকের মতো বুদ্ধি জোগাও আর মহামায়ার মতো প্রেরণার শক্তি জোগাও। ছেলে যুদ্ধে জয়ী হবে। আমি আমার মনকে সান্ত্বনা দেব কেমন করে? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে দেখো। এই দেশের ইতিহাস মহাভারতের মায়েদের কথা স্মরণ করে তোমাকেই হতে হবে ওই রাজপুতানের মা, কি বলছো? রামায়ণের মা, মহাভারতের মা। রামায়ণের মা, মহাভারতের মা। কৌশলা 14 বছর রামকে বনে ছেড়েছিলেন। জনমে দম ধরে চোখের স্বপ্নে দেখেছিলেন তার এক এক করে শত পুত্রের মৃত্যু। আমি চাই না, আমি আমার সন্তানের মৃত্যু সহ্য করতে পারবো না। ও যে আমার প্রতীক আমার। সত্য আর ন্যায়ের প্রতীক, সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাসে বলে নদীর এক কুল করে আর অন্য কুল ভাঙে। তাই তোমার মনে প্রতিশোধের আগুন নেভাতে সঠিক হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। না না না, এই হতে পারে না। আমার প্রতীক কখনো হারাতে পারে না। আমার হৃদয়ে দাঁড়ি পাল্লায় একদিকে পৃথিবী আর একদিকে প্রতীক, তাতেও দেখা যাবে আমার প্রতীকের পাল্লা ভারী। তাই আমার প্রতীককে হারিয়ে আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। প্রতীককে হারাতে হবে এমন অধিক কল্পনা আপনার এলো কেন মাসিমা? একে আনন্দ, তুমি এসো বাবা, এসো। তোমার সব খবর ভালো আছে তো? কি করে ভালো থাকবো মাসিমা? জানেন মাসিমা, যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করতাম, সেই প্রতীক যদি আজ কি হয়েছে প্রতীকে? ইদানিং কেমন যেন হয়ে গেছে, সব সময় মন খারাপ করে বসে আছে। আর আমার বাবার কথা শুনলেই, তোমার বাবার কথা শুনলে? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। রুদ্রপ্রতাপ সেন শর্মা! কি হলো মাসিমা, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? চেনেন? না না, আমি তোমার বাবাকে চিনবো কেমন করে? তিনি বিখ্যাত মানুষ তো, তার নাম আমি শুনেছি। হ্যাঁ মাসিমা, তিনি বিখ্যাত নাম। আর তাছাড়া মানে আমার বাবা না গরিবের পাশে সব সময় থাকেন, আর গরিবদের না ওকাতরে দান ধ্যান। ঠিক আছে আনন্দ, ঠিক আছে, তুমি একটু বসো, প্রতীক হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি তোমার জন্য চাটা নিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা, কি ব্যাপার? কিছুই তো আমি বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও যেন কেমন হয়ে গেল। সব মিলিয়ে কেমন যেন একটা রহস্য জমাট বেঁধে আছে। সব রহস্যের লক্ষ্য ভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই হোসনি আনন্দ। কিন্তু প্রতীক, এটা তো মিথ্যা নয় প্রতীক। না মিথ্যে, মানুষের অসৎ বস্তু নয়। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেকই আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো না আনন্দ। যাক শোন, তোর তো আর টাকার অভাব নেই, তুই আজ একটা সেলফোন কিনবি আর নাম্বারটা আমাকে দিয়ে দিবি। তারপর আর কি, আমি যখন যা জানতে চাইবো দয়া করে সঠিক উত্তরটা আমাকে দিয়ে দিবি। ব্যাস, লেখা চুকে গেল। কারণ কারণ আর কেউ কাউকে এড়াতে পারবে না আনন্দ। আরে প্রতীক, তুই কত সুন্দর ভাবে আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে না আমি আর এক রহস্যের জালে জড়িয়ে পড়লাম।
তোর কথা মতো কাজ আমি করবো পতি, কারণ তুই যে আমার আদর্শ রে। তাই তোর কথা অমান্য করে বা তোকে সাহায্য না করে আমি আবার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে পতি। আমার বিবেকের কাছে আমি ছোট হতে পারবো না পতি, ছোট হতে পারবো না, ছোট হতে পারবো না। আদর্শ, বিবেক, মনুষ্যত্ব না, এই ঘুম ধরা সমাজে নেই। ওগুলো শুধু কথার কথা। তাই সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে গিয়ে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বর্ণ স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীর বিশ্ব। অবহেলে নবসৃষ্টির মহানন্দে। উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশপাশের লক্ষ্যবস্তু নির্ধারণ করতে গিয়ে আমি তো দেখছি তুই আমাকে একেবারে ভুলে গেছিস বাবা। কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য মায়ের জটকর জ্বালা, তাহলে তার মানব জন্মটাই বৃথা হয়ে যায় মা। কিন্তু তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর কি একবারও আমার কথা মনে ছিল মা? আজও আছে আর থাকবেও চিরকাল। কিন্তু মা, আমার প্রতিদ্বন্দ্বী যে এই সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, যার কালো হাতের বিস্তার এই সারা দেশ জুড়ে। আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, তার মাথায় এক নতুন কাজের দায়িত্ব চাপিয়ে দিয়ে তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু ও তোকে কিভাবে সাহায্য করবে? ও তো নিজেই রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাঁটা ধরা কাঁটা তোলা যায় না মা। তাই ওই আনন্দকে কাঁটা করে রুদ্রপ্রতাপের বড় ছেলে বিশান আর মেয়ে পামেলা নামক ওই কাঁটা দুটোকে আমি তুলবই। তারপর ওই ডাল পালাবিহীন রুদ্রপ্রতাপের মূল আমি উপরে দেবই দেব। আমার ভীষণ ভয় করছে প্রতি। ভয় কি মা? আমি তো আছি। ওরে বাবা, আমি কি কতদিন বেঁচে থাকবো? তোদের এই মিলন সমুদ্রে আমি কি কতদিনে মিলিত হতে পারবো? পারবে মা, নিশ্চয়ই পারবে। শয়তানের রক্তে রক্ত স্নাত হয়ে সেই মিলন সমুদ্রে মিলিত হওয়ার জন্য আমি দিক ভ্রান্ত উল্কার মতো দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন পণ করে ছুটে চলেছি মা। তোর জীবনের বিনিময়ে আমি যে পৃথিবীতে কিচ্ছু চাই না বাবা। আজ আর ও কথা বলে তুমি তোমার প্রতীককে ফেরাতে পারবে না মা। নদীর জল বয়ে গেলে যেমন তার গতিকে আর বাধা দেওয়া যায় না, বন্দুকের গুলি আর হাতের ঢিল ছোড়া হলে যেমন আর স্বস্থানে ফিরে আসে না, তেমনি তোমার প্রতিকার যত দূর এগিয়ে গেছে সেখান থেকে আর এক পাও পিছিয়ে আসতে পারবে না মা। আমার যে ভীষণ ভয় করছে বাবা। ভয় কি মা, ভয় কি? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গড়া এই প্রতীক নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন এই সমাজ সংসারের বুক দাঁড়িয়ে ওই জীবন ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওই শয়তানদের রক্তে আমি যেন তোমার পুজো শেষ করতে পারি মা। আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি হাসতে 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 মৃত্যুকে আলিঙ্গন করতে পারি মা, হাসতে হাসতে। মাগো, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের কন্দনডোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ নিপান তীব্র অনুভূতি নিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। দাদা, মা বাবার সমস্ত দায়িত্ব তো তুমিই পালন করেছো দাদা। আর সেই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা কিন্তু আর ছোট্টতে নেই যে তুমি আমাদের এখনো বুদ্ধি আগলে রাখবে। পাপিয়া দাদা, দেখ, বাবা মার কাছে সন্তান যেমন চিরদিন ছোট্ট থাকে, তোরাও এরকম ছোট্ট হয়ে আছিস। এই জন্যে ছোট্টার
ভাই বোনকে আমি যদি আদর না করি তো কে করবে বল? তোরাই যে আমার আশার আলো, তোরাই যে আমার শোকের সান্ত্বনা রে বোন। তাই বলে ভাইকে কোনো কাজে তুমি করতে দেবে না? আরে করবে রে, করবে। কোনো সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয় করবে। তবে দেখ, কোনো অসম্মানজনক চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। দাদা বল। তোমার কারখানা তো বন্ধ দাদা, আর ছোট্ট এখন বেকার, তাহলে আমাদের সংসারটা তাহলে সংসার আগের মতোই চলবে দাদা। কারণ এই বড়দা তো তোর এখন বেঁচে আছিলি। আমি জানি দাদা, আমি জানি নিত্যে তুমি দিনের দায় আকণ্ঠ ডুবে গেলেও আমাদের কোনো অভাব রাখতে না, সেটা আমি ভালো করে জানি বড়দা। কোনো কিন্তু নয় রে বউ, কোনো কিন্তু নয়। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করবো। সেই দিনের সেই কথার মর্যাদা রাখতে আমি জীবন দিয়ে লড়ে যাবো রে পাপিয়া। না বড়দা না, দয়া করে জীবন দিতে আপনি যাবেন না। কারণ আপনি না থাকলে আপনার এই আদরের বাঁদর বাঁধিতে খুঁজবে কে? কেন? আর তুমি তো আছো আনন্দ, তুমি পারবে না আমার অবর্তমানে আমার এই ছোট্ট বোন আর ভাই দায়িত্ব নিতে? না বড়দা, না 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 না, এসব বাঁদর বাঁধিতে চলে না। সোনার খাঁচার দরকার, সোনার খাঁচা। তার মানে তোমরা বলতে চাইছো মানে তোমার বিচারে আমার ছোট্ট বাঁদর আর আমি একটা বাঁদর? আরে বলছে বলুক না, দেখ বাংলাটাও তো এই সমাজে অনাদিত নয়। ও তুমি তাহলে আনন্দের দলে, তাই তো? না রে না, আমি কারো দলে নই, আমি নিরপেক্ষ। তাই তো আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করে খুব তাড়াতাড়ি বাজারটা সেরে নিয়ে আসা। বলি কটা বাজলো তোমার সাথে আছে? তাই তো দেখেছি তোদের সাথে কথায় কথায় না আমি একেবারে ভুলে গেছি যে বাধা দিতে হবে। তা ঠিক আছে আনন্দ, তুমি গল্প করো। আচ্ছা আচ্ছা বল, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কায়দা করে তো দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এবার এইবার আমি তোমাকে দেখাচ্ছি মজা। মেয়েরা যতই কোমরে কাপড় জড়াও না কেন, আচ্ছা এটা পুরুষ শাসিত সমাজ, তাই নাকি? হ্যাঁ। তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে আমি তার সাথে চিৎকার করে বলবো, চিৎকার করতে হবে না, আমি এসে গেছি। এবার আস্তে আস্তে বলো, আমি তোমাদের কথা মন দিয়ে শুনবো। কে আপনি? আমি কে? না মনে করি, ও হ্যাঁ মনে পড়েছে, আমি হলাম রনিত দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা তোমরা কি আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা দাদাকে চিনলে না? এই যে ধরো তোমরা দুজন এখন প্রেম করছো। কে বলে আমরা প্রেম করছি? কে বলেছে? মানে ধরে নাও তোমরা এখন প্রেম করছো, আর তোমাদের মতোই প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে হাত পেতে যে মহাপুরুষ ঘুষ নাই, আমার দাদা সেই মহাপুরুষ, এই দেশের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি? আরে একটু মাল খেয়েছে তো। আরে মশাই, এদেশে যত শিক্ষিত চৈত্রবাল লম্পট মাতাল আছে, তাদের সবাই কেউ না কেউ। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি এসো, বুঝলে? আমি এখন পালাচ্ছি, কারণ এর সঙ্গে বকতে গেলে আমার আবার মাথায় যন্ত্রণা শুরু হয়। পাপিয়া, আমি চলি, বুঝলে? চলি। আর দাদা, দাদা, আরে দাদা বোধহয় রাত করে চলে গেল। আরে কিছু মনে করো না বোন, এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আর হবে না এবার। কেন? আমি হলাম শালা অল্প বয়সে এচুরে পাকা একটা ছেলে। এই এঁচোড়টাকে যত তাড়াতাড়ি পারিস রান্না করে হজম করে ফেলে। রাস্তায় দাঁড়িয়ে
মেয়ে ছেলের সঙ্গে মাজাকি করা হচ্ছে না। দেবো দেবো সবার কল্লাটা ঘুরিয়ে। মারছো কেন? এই রকি, আরে সত্যি তো রে, সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে তুই শালা আমরা চুষছিস কেন রে? যা ওই মৌচাকটার উপর চাপিয়ে পড়। ঠিক আছে বড় বাবু, এসো সুন্দরী। কোথায় যাচ্ছিস রে বললে? চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু তোমার ওই গলাটাই ব্যথা হবে। হ্যাঁ রকে, ওই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। আর আমি ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে এসো। না না তোরা আমার বোনকে নিয়ে যেতে পারবি না। সারা দেশের মেয়েরা নিশ্চয় তার পেছনে কোনো কালো হাত আছে, যে হাত এদেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়ে আমি আসার আগেই কাজ গুছিয়ে শয়তানটা চলে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার পর কিডন্যাপ হয়েছে তার কাছে কি দুঃখ প্রকাশ করো? তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি নাকি রনি? রচনা নয় দাদা, রচনা নয়, এ আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন আপনি? দাদা কি পারি তো পাপিয়াকে উদ্ধার করো, কিন্তু ওকে তুমি উদ্ধার করো। কিন্তু সে তো আমার বোন, আমার বোন বাবু। আর আগে বলুন, এই কিডন্যাপের পেছনে আপনার কাকে সন্দেহ হয়? ওই বিশাল সেন শর্মা। এই সন্দেহের কারণ? আমার দাদা শ্রমিক নেতা, একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় তিন মাস কারখানা বন্ধ। তাই দাদাকে লোভের টোপ দিয়ে বিশান বাবু মন গলাতে পারেনি, সেই কারণেই হয়তো আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। পঙ্কজ বাবু, আপনি রনিতকে একটু ডাক্তার দেখিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। বেশ, আপনাকে যত সময়ে থানায় ডেকে পাঠাবো। বেশ, আমি চলেই যাচ্ছি। আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগাবাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয় আপনার নিজের বোন মনে করে এই হতভাগ্য তাদের বুকে ফিরিয়ে দিন দারোগাবাবু, ফিরিয়ে দিন দারোগাবাবু, ফিরিয়ে দিন। রকি, তুমি যেই হও আর যেখানেই থাকো, তোমাকে আমি খুঁজে বের করবই। আমার হাত থেকে তোমার নিস্তার নেই, তোমাকে করতেই হবে। একটু মনে হচ্ছে মাস্টার মশাই। ও ভগবান, তুমি আমার কোন পরীক্ষায় মাস্টার মশাই, মাস্টার মশাই। কে তুমি? আমি আমার চির সত্য মাস্টার মশাই। আপনি? আমি কোথায়? গাড়িটা আমাকে ওইভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন মাস্টার মশাই, আমার সারা শরীর থেকে রক্ত ঝরছে, আবার কথা বলতে কষ্ট হচ্ছে। চলুন আমরা তাকে হসপিটাল নিয়ে যাই। আসুন। আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক চলে যেতে পারবো। আসুন আমার সঙ্গে, আসুন। একজন বৃদ্ধ নিরীহ মানুষকে কি অবস্থায় আপনি করেছেন ধাক্কা? চলতে গেলে এরকম দু
একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার নেই। আই এম সো সরি। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ না দেবী? তাই এই মৃত্যুর পথযাত্রীর চিকিৎসার জন্য আর আপনাদের মতো রথবাসদের চাঁদা বাবদ এই নিন ৫,০০০ টাকা। আপনাদের মতো রথবাসদের কাছে ভীষণ প্রয়োজন। ধনির মেয়ে বলে টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন, এই নিন, এটার দাম ১০,০০০ টাকা। আর এই ১০,০০০ টাকার বিনিময়ে আমি যদি আপনার হাতটাই একটা ভেঙে দিই। না বাবা না, ও কাজ তুমি করো না। তোমার মতো ছেলে ও কাজ মানায় না। জান, এনার মতো দেবতুল্য মানুষের জন্য আজ আপনি বেঁচে গেলেন। আর যাওয়ার সময় দেখতে যান মানুষ তাকে বলে, আর মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর আপনার এই বিলেতি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে এই দেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এটা তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর থেকে রক্ত ঝরছে, এই অবস্থায়। হ্যাঁ, আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। চলুন চলুন চলুন। বলুন বলুন। আমার রিক্সা আছে, ওই রিক্সায় করে নয় এলাকা আমি ওই হাসপাতালে। তার দরকার নেই, আমি আমার গাড়ি করে ওনাকে হসপিটালে পৌঁছে দিচ্ছি। আপনার মতো বিবেকহীনা নারীর গাড়িতে উনি চড়বেন না। চড়লে গরিব হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মানটা কিন্তু গরিব নয়। চলুন চলুন জগন্নাথ বাবু, ওনাকে আপনার গাড়িতেই তুলি। চলুন। মানে বলছিলাম কি, আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব না, তার কোনো প্রয়োজন নেই, কারণ ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই পালন করতে পারবো। কি বলে? আপনি বলুন আপনার কাজে যান। চলে গেল। কলিকাল কালটা তো বেশি ভালো নয়। তবু এই যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে রাধারমণ শ্রীকৃষ্ণের মাথা। কিন্তু আমি হাসতে পারছি না। কেন 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 আমার পিপাসিত মনকে বলি চাইছে একটা বোতল, কচি পাঠার মাংস, আর একটু 19-20 বছরের কলিকাল। কালটা যেমনই হোক, আমার আত্মার চাহিদা আজকে রাত্রে আমাকে মেটাতেই হবে। আপনি পাবেন বস, কিন্তু এদিকে যে কেস কি চাই রকি, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে, তাই সেখানে কোনো কিচাইন হয় না আর হতে পারে না। বল বল কি হয়েছে? পুলিশ এনিহাও জানতে পেরেছে আমি মেয়েটাকে কিডন্যাপ করেছি। তাই নাকি? তা এত কি আছে? পুলিশরা কি ওই ধর্ষণ করে না? আপনি কি বলছেন বস? বলছি সেই নধর হরিণীটা এখন কোথায় রে রকি? আপনার বাগান বাড়িতে। আর বিশাল এতক্ষণে হয়তো ওই রূপসী রূপ সমুদ্রে সাঁতার কাটছে। তোরা কি করেছিস? কালটা তো বেশ ভালো নয়, তবু আমি থাকতে ওই বিশালের মতন একটা পাঁচে ছেলের কাছে তুই ওই কচি মেয়েটাকে রেখে আসলি। ওসব আপনি পরে পূরণ করবেন বস। এখন আমার কি হবে তাই বলুন। পুলিশ যে আমাকে একসঙ্গে আমি কটা চিন্তাই মাথার মধ্যে রাখছি বলছো? ওই অবলা মেয়েটার চিন্তা,
একজন মহান মানুষের পদধূলি গরিবের পণ্য কুটিরে। ধনীটা বাদ দিয়ে বলুন উনি কে? ও উনি 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 তো আমার ওই পাতানো শালির ছেলের রবিন। এই কিছুক্ষণ আগে এসেছে। পাতানো শালিপো? যাক বলুন রকি কে? রকি রকি কে রকি? কেমন রকি? যতদিন মনে পড়ছে স্যার, না ওনাকে আমি কাউকে চিনি না। রবিন তুমি যাও, আমার মাননীয় অফিসার সাহেবের জন্য একটু ব্যবস্থা করো নাকি? ঠিক আছে মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। স্যারের জন্য ঠান্ডা গরম সব পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার। আপনি দাঁড়িয়ে রইলেন যে স্যার? বসুন বসুন স্যার। আমার বসা বা দাঁড়ানো নিয়ে উতলা হবার আগে বলুন, মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে ঈশান বাবু কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন তার পার হয়ে গেছে, তখন সে ছেলে ওই ঘরের কোলে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে গিয়েছে। জানতে চাই ওই মহান কাজটা কি? আপনি সেটা জানার আগে আপনি আপনার অধিকারের মাত্রাটা জানুন। আপনি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? কারণ বিশাল আপনার ওই জেল বানালো কয়েদি কিংবা আসামি নয়। সেই কার গতিবিধি ব্যাপারে আপনার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই স্যার। আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে। যদি আপনার এই সমুদ্রের কোমরে হাতে পায়ে শিকল বাঁধা থাকবে, সেই সকল বাধার সৌভাগ্য আপনার হবে না বিশাল। বলুন কারণ অনেক কলিকাল তো কালটা তো বেশ ভালো নয়। এই ধরুন কালের প্রকোপে পড়ে বাংলার এমন এক দুর্গম অঞ্চলে বদলি হয়ে সেখানে বাস করে হিংস্র প্রাণী আর ওই বিষধর সাপ। এখানকার সেই বিষধর সাপের ফোনা মুচড়ে ধরার আগে এখানকার হিংস্র প্রাণীগুলো দাঁত আর নখ ভেঙে আমি বুঝিয়ে দেবো আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সব আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল, কোন বিপদধারী জানোয়ার না। বড় ভালো লাগলো মাননীয় অফিসারের ডায়লগ শুনে। তুমি জানো আমার ওই রুদ্র প্রতাপ সেন শর্মা কালো হাতের বিস্তারটা কত? মন্ত্রী, আমলা, এসপি, ওডিএসপি সব আমার এই টাকাই কেনা এক একটা গোলাম। তাই তোমার সংসারকে চেষ্টা করার গুপ্ততলার চাবি আমার কাছে আছে। সেই গুপ্ততালার চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবিটা ঠিক করুন রুদ্র প্রতাপ বাবু। কি কে তুমি? আর আমার অফিসে ঢোকার পারমিশন এবার তোমাকে কে দিয়েছে? আপনার এই কুকীর্তির আর দুর্নীতির আগ্রহে প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি আর কি চাই তোমার বলো? আমি শ্রমিক নেতা ভূপাদানের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার ওই বড় ছেলে বিশাল সেন শর্মা, আপনারই ছেলে বিশাল, আপনারই লোকে পোষা গুন্ডাকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছেন। ওই কালী সীতা বলা তুমি জায়গা পেলে না। সে আমাদের মতন এই দেবতুল্য মানুষের গায়ে
থেকে ওই ধর্মঘটটা তুলে দিতে বলো, তাহলেই তোমার বোনকে তুমি ঠিক। তারপরে মানে মানে তোমার দাদা কারখানায় ধর্মঘট করে এই ঘরে মেজাজে বসে আছে, তাই তাই কোনো শ্রমিক হয়তো তোমার দাদার উপর ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে ওই কিডন্যাপ করেছে। কারখানা খুলে গেলে দেখবে দেখবে তোমার বোন কেমন এই শ্বশুর করে ঘরে ফিরে এসেছে। ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বলে প্রতারণা করার চেষ্টা করবেন না। শ্রমিকরা আপনার ছেলের মতন চরিত্রহীন লম্পট নয়। শ্রমিকরা কেমন তা তোমার দাদা ভালো বোঝে, তাই তোমার দাদাকে পাঠিয়ে দিও। যা বলার আমি তার সঙ্গেই বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না বলছে? আরে এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে একটা তৈরি করে তোমার হাতে আমি ধরিয়ে দেবো। যাও যাও, বেশি বিরক্ত করো। আমার আবার এই সময়ে অন্যথায় আমি কিন্তু ওই দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আপনি আপনার ছেলেকে দিয়ে আমার বোনকে ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনার এই লোভের সংসার আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে নরক করে দেবো। কথা মনে রাখবেন। রাখে হরি তোমারে বোন আমাকে রক্ষা করবে এই কোটি কোটি টাকা নামক ভগবান। পাগলা কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। টাকার জড়ি আমি ছিনিয়ে নেব এ সমাজের সুখ শান্তি, এই যৌবনবতী নারী উষ্ণ পরশ। আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন বস, কারণ আপনার পথের বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উঠে ফেলেছি। তার মানে ওই সারা অফিসার যখন আপনার সঙ্গে গল্প করছিল না, ওর জিপের ব্রেকটা আমি ছুটিয়ে দিয়েছি। তাহলে তো কিছুক্ষণের মধ্যে ওই কাল ভোজন্য গাড়ি সোজা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে স্যার। তুই আমার কে ছিলি রে বাবা? তোকে না একটা কচি মুরগি আরে 10,000 টাকা তুই ওইগুলো নিয়ে সারা রাত ফুর্তি কর, আনন্দ কর, ফুর্তি কর। সবই আপনার দয়া বস, আমি শুধু আমার কর্তব্য করেছি। তবে প্রতীকবাবু নিজেও এখন অসুস্থ, তাই অসময়ে তাকে বিরক্ত না করাটাই ভালো। না জগন্নাথ বাবু, আমাদের রোগী এখন পুরোপুরি সুস্থ, আর কোনো অসুস্থতা আমারও নেই। এ কি আপনি এখানে? না মানে আমি কদিন ধরে এখানে আসছিল শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করবো বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে। হ্যাঁ, পারমিশন না দিয়ে কাজটা আপনি ভালোই করেছেন, কারণ রোগীর অবস্থা থেকে কেউ বিদ্রুপ করুক এটা কিন্তু আমার আবার সহ্য হবে না। এটা আপনি বলতে পারলেন যে রুগীকে দেখে আমি বিদ্রুপ করবো? না ভাবার কি আছে, আপনাদের অসাধ্য কিছুই নেই। টাকার জোরে আপনারা ধরাকে সরা জ্ঞান করেন, আর আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। একটু চুপ করুন না, আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি একটু চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন আসছি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। কয়েকদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা? উনিও পথের মানুষ আর আমিও তাই, তাই ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। জগন্নাথ বাবু, কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে বাবা, তা আমার সারা জীবন। জগন্নাথ বাবু, বাবা জগন্নাথ সারা জীবন এই জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে,
ইচ্ছে হলে আপনি তার সঙ্গে দেখা করে আসতে পারেন। না মানে শুনুন, বলছিলাম কি, আমি শুধু রোগী দেখতেই আসিনি, আমি এখানে বারবার এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে, তাই তো? নেন, শুরু করুন। আচ্ছা, আপনি কি আমাকে আঘাত না করে কথা বলতে পারেন না? আমি কি কোনোভাবেই আপনার কাছে ক্ষমার যোগ্য নই? আমাকে তুমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আপনি একজন কুৎসিত কদর্য আমার নারী। আমি কুৎসিত কদর্য কিনা নয় বলতে চান? রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর রবীন্দ্রনাথের এই বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধুমাত্র ঘৃণায় জন্মাবে, সত্য ভালোবাসা নয়। আর তাই তো আপনাদের মতো নারীদের দেখেই সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমায় উত্তীর্ণ হতেই হবে যারা ভাই। এই জগা গুন্ডার হাত থেকে যখন একবার ছড়ি খসে পড়েছে তখন কারো জীবনের বিনিময় নয়, প্রয়োজন হলে সে তার নিজের জীবনের বিনিময়ে ওকে আমি বাঁচাবো। তুমি ঝাঁপিয়ে পড়বে আর আমি তোমাকে আমার এই হৃদয় সিংহাসনে রানী করে রাখবো।
শয়তান, এক করে তুমি আমার সর্বস্ব লুট করে নিয়েছ। বলো বলো জানো আর কি চাও তুমি আমার কাছে? অনেক কিছু চাই, কারণ তোমার ওই সবটুকু মধু যে এখনো ফোরায়নি ডার্লিং, তাই তো তোমার ওই সবটুকু মধু আমি আকন্দ ভাবে পান করতে চাই। বেরিয়ে কোথায় যাব সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমার সর্বস্ব লুট করেছিস, এবার দয়া করে আমাকে মুক্তি দাও। আমি কোথায় যাবে সুন্দরী? পুলিশকে জানাবে নাকি ওই দাদার কাছে? আমি আমার দাদার কাছে যাব না, আমি চলে আত্মহত্যা করবো। এই তাই কি কখনো হয় মায়েরি? তুমি হলে আমার তুরুপের তাই, তোমাকে হাতিয়ার করে আমাকে যে অনেক কাজ করতে হবে সুন্দরী। আরে কাপ করতে সাহাব, ওই পুলিশের হাতে গ্রেফতার হবার পর। কে তুমি? আরে আমি আপনার পিতাজি का दोस्त আছে। তাহলে আপনি এখানে কেন এলেন? আর এখানকার ঠিকানা এবার আপনাকে কে দিল? আরে আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করবার জন্য আমাকে এই পাঠানোর ঠিকানায় পাঠিয়ে দিলেন। জরুরি কথা? এই लेडी के लिए वो बाहर में बहुत झড় उठ গেছে। তাই আপনাকে আজই আমার সাথে ওই পাঞ্জাব মুলুক পে রওনা দিতে হবে। এই কিন্তু ওই দাদিকে জিজ্ঞেস না করে সিংজি। আরে কই কিন্তু মিন্তু না আছে সাহেব, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। চলিए बाहर में हमारा गाड़ी खड़ा আছে, আপনি চললে আমার ড্রাইভার আপনাকে নিয়ে ওই পাঞ্জাব মুলুক পে রওনা দিবে। আচ্ছা সিংজি, ছিলাম যে রূপসীকে যদি সঙ্গে নিয়ে যায় তাহলে কোনো অসুবিধা আছে নাকি? আরে কই অসুবিধা না আছে বিশাল বাবু। বিশাল বাবু কাইন্ডলি আমার স্টিকটা একটু পুড়িয়ে দিবেন। তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো তোমাকে বিশালের মতন একটা বাজে ছেলের হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দেওয়ার জন্য আমি কত দূর থেকে ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো আমার কি হবে মায়েরি? আপনি কি মানুষ না, দেবতা। কিন্তু কিন্তু তোমাকে জামার চাই সুন্দরী, তোমাকে তোমাকে না পেলে আমার মনের আকুল পিপাসা। সুন্দরী, তোমাকে জামার চাই। কি অভিজ্ঞতা কি দেখছি? যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি, যাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম,
বেশি কাজ করে, কিন্তু কি জানিস ওই ইয়াং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের 16 কলা পূর্ণ হলে মানুষ নারী হরণে উদ্যত হয়, আর তোমাদেরও পাপের তরি কানায় কানায় তাই পূর্ণ হয়ে গেছে। তোমাদের বংশ কোনোদিন ঈশ্বর রোধ করতে পারবে না বাবা, কথা মনে রাখবো। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তবু আমার সৃষ্টি ও ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করে আনন্দ। তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আমি বলছি তোমাদের ধ্বংস হবে। এ জগতে পাপ আর পরা কেউ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়ে হোক সেই মহাপাপের প্রায়শ্চিত্ত কিন্তু একদিন করতেই হবে বাবা। সেদিনের আকাশে চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। তোকে একটা কথা স্মরণ করেছি, আমার চলার পথে তুই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবি না। কলিকাল সন্তান বলে সেদিন কিন্তু তুই রেহাই পাবি না, কথাটা স্মরণে রাখিস। আমার পিতৃ বুঝে বল, আমার মৃত্যু হলো কেন ভাবি? তোমাকে সান্ত্বনা দেওয়ার কথা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি একটা অভিশপ্ত প্রাণী, যার সব কিছু থেকেই কিছুই নেই, যার অন্তরটা রাজা আধিরাজের মতো, কিন্তু অন্তরটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেল। তুমি চুপ করো, তুমি চুপ করো। হ্যাঁ হ্যাঁ পাপিয়া, এখন তো আমাকে চুপ করতেই হবে। আমি যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আমি পেয়েছি, তাতে সম্পর্কিত সমাজে মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা অধিকার আমার নেই পাপিয়া। ওদের জন্য তুমি নিজেকে এত ছোট করে দেখছো কেন আনন্দ? পাপের পঙ্কিল আনন্দ ঢুকতে পারে আনন্দ, কিন্তু তুমি পাপিয়া, আমি কেন যে কথা বলছি তা এই মুহূর্তে তোমাকে বোঝাবার আমার অবকাশ নেই পাপিয়া। তুমি চলো, তোমাকে তোমার দাদার কাছে দিয়ে আসি। এসো এসো পাপিয়া, এসো। না কেন না, তুমি আমার কাছে এগিয়ে এসো না, তুমি আমাকে ছুঁয়ো না আনন্দ, তুমি আমাকে ছুঁয়ো না পাপিয়া। গঙ্গা জলের উপর দিয়ে হাজারো ময়লা ভেসে গেলেও গঙ্গা যেমন চির পবিত্র থাকে, তেমনি তুমি আমার চোখে চির পবিত্র, চির পবিত্র, চির পবিত্র। এই কথাটা আমি কেমন করে বোঝাবো আনন্দ? কারণ আমি তো জানি আমি কে। আমি যে অপবিত্র, আমি যে অসুচি, আমি যে না পাপিয়া, না না, তুমি কেঁদো না, এমন করে তুমি কেঁদো না। মনে করে দেখো না কেন বিদ্রোহী কবির সেই বাণী, আনন্দ। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই গো। এ জগতে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই তাই এসো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে সমস্ত কিছুকে বেরিয়ে আমরা চলে যাই সেই নবদিগন্তের পথে। হ্যাঁ, তোমার কথাই আমি সম্মান, তোমার কথা শুনে আজ আমি তারস্বরে চিৎকার করে বলবো সেই রবীন্দ্রনাথের বাণী। আমার মুখ থেকে বাঁচি সংসার
ঠিক নয়, তবে মন খারাপ। মন খারাপ তার মানে? ঘন্টা তুই চুপ করবি? আমি চুপ করলে আপনার ওই নতুন শাড়ি পরা তো তার পুরানো হয়ে যাবে না। শাড়ি যখন পরতে পারে না তখন তো না পরলেই হয়। সেটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝলেন না। দিদিমণির উনিটা আবার কে? একটা বিতিকিচ্ছির ছেলে মাসিমা, সে আমার অমন ওই রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো মুখখানি। দিদিমণি তার দিকে ফিরেও তাকায় না। আমার দিদিমণির দিকে কোথায় কোথায় ধনী, অহংকারী আর স্বেচ্ছাচারী বলে অপমান। না না না, এটা তো মোটেই ভালো কথা নয়। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ওই ফেভিকল আঠার মতো লেগে থাকবে। এককালে চন্ডিদাস ওই রানীকে ছিপে গেঁথে তুলেছিল, কিন্তু একালে আমার দিদিমণি ওই রানী হয়ে চন্ডিদাসকে ছিপে গেঁথে তুলবে। তুমি তো বেশ রসিক বাছা হে। ওই রস্তকে সম্বল করেই বেঁচে আছি মাসিমা, নইলে আমার আর কি আছে বলুন? মা বাবা নাই, এমনকি আমার বউ ছেলেও নাই, আমার ঘর বাড়িও নেই। আমি বেঁচে আছি কিনা তার ঠিক নাই। ঘন্টা তুই চুপ করবি? শোন, এরকম পাগলের পাগলামি বন্ধ না করলে আমি কিন্তু এখান থেকে এক্ষুনি চলে যাব। তাহলে এই আমি কি এখানে বসে বসে পাঁপড় বেচবো? আমিও আপনার কিছু কিছু যাব। মাসিমা বলো, আপনার ছেলে সাগর ছেঁচা ধন, সাত রাজার ধন মানে জানো মা, আমার ছেলে আমার সঙ্গে মন্দিরে এসেছে। আমি এই পুজো দিতে এসেছিলাম, সে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। পাগল ছেলে কোথাকার। তিনি মন্দিরে পুজো দিতে আসেন না মা, তার কাছে আমি হচ্ছে তার নাকি আরাধ্যা দেবী। জানো মা, সে কি বলে, বাড়িতে আমার চিন্ময়ী মূর্তি থাকতে আমি মন্দিরে পাথরের মূর্তিকে পুজো করবো কেন? বলো তো, কত পাগল ছেলে আমার। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করব। সুখী হও মা, সুখী হও। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মনস্কামনা পূর্ণ হোক। মাগো, লক্ষ্মী হয়ে তুমি সংসারে থেকো, তাহলে দেখবে তোমার মাতৃ স্নেহের কখনো অভাব হবে না গো মা, কখনো অভাব হবে না। আচ্ছা, এবার আমি আসি মা, আসি। ঘন্টা ঘন্টা, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। মাতৃ স্নেহ যে এত মধুর কেন সেটা আমি আগে বুঝতে পারিনি। তোমার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছে ওই বাজার থেকে কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে ওনার ওই পা দুটো দিয়ে পুজো। মন্দিরে এসে প্রত্যেকের দেখা আমি পাইনি ঠিকই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই মন্দিরে হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আমি মন্দির প্রাঙ্গণ থেকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটি আজই হওয়া চাই। মাত্র 50 কোটি বাচ্চা মারা ইসরা। ওকে 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 ওকে। এ কি আপনারা এখানে? যাক, আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ ধাক্কা লাগলে আমি কিন্তু রাগে আপনার ওই ভালো জায়গা থেকে টাঙি। আরে ওই আপনার এক দিনের ধাক্কাতেই আমার দিদিমণি সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেদিকে বেশ ভালো আদর যত্ন সহকারে রিপেয়ারিং করে দিয়ে, আমি ততক্ষণ ওই গাছতলায় গিয়ে গোটা গোটা ফুচকা খেয়ে আসি। হ্যাঁ, তাই কি ব্যাপার?
একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। যে কাজের কোনো সার্থকতা নেই সেই কাজ করে বোকারা। আমি আপনার মতো ভদ্র মহিলারা নয়। তোমাকে ভালোবেসে সারা জীবন বোকাই থাকতে চাই, আমি বুদ্ধিমতী হতে চাই না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসতে পারবো না। কেন পতি, কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আমি কি তোমার এতই অযোগ্যা? আমি তো দানবে থেকে তোমার মনে মানবী হবার চেষ্টা করছি, তবুও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কারণ কারণ আমার এই হাত পাজে এক কঠিন কর্তব্যের সোনার শিকলে বাঁধা। তোমার সেই কর্তব্য পালনে আমি কোনোদিন বাধা দেব না। শুধু তোমার ভালোবাসার চরণে আমাকে একটু সেই ভিক্ষা দেবার সাধ্য আমার নেই। সেই ভিক্ষা দিতে পারে একমাত্র আমার মা। হ্যাঁ, আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, যে দেবীর পূজায় উৎসর্গিত আমার এই দেহ মন প্রাণ। তাই তার আদেশ না হলে বেশ, আমি যাব, সেই দেবী মায়ের কাছেই আমি যাব। আমার চোখের জলে তার পা ধুয়ে দেব, তার পায়ে মাথা করে আমি রক্ত দিয়ে আমার এই সিঁথি রাঙিয়ে নেব। তবে যেমন করে হোক আমি তার অনুমতি আদায় করবো। প্রত্যেককে তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আমার ভোগ পড়া ভালোবাসা দিয়ে তোমার হৃদয় রাঙিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু তা যদি না পারো তাহলে কোনোদিনই তুমি আমার ভালোবাসা পাবে না। প্রতীক তার মায়ের অসম্মান, লাঞ্ছনা, সব হারানোর ব্যথা আর চোখের জলের প্রতীক। তার আদেশে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি। আর তার আদেশে আমি সহসাগর সমুদ্রের অতল জলেও ঝাঁপ দিতে পারি। কিন্তু তার আদেশ না হলে আপনার মতো সুন্দরী নারীকে নিয়ে ওই স্বর্গে গিয়েও সুখের নির্বাচনা করতে চাই না।